গুড। এইটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য থেকে। প্রোটিন জাতীয় খাদ্যের হচ্ছে কি সব থেকে কম শক্তি পায়। ধরো কার্বোহাইড্রেটের সব থেকে শক্তি বেশি এনার্জি দেয়, ঠিক আছে, ফ্যাটে দেয়, কিন্তু প্রোটিন থেকে আমরা দৈনন্দিন প্রোটিন থেকে কম শক্তি পাই। কিন্তু প্রোটিনের কাজ হচ্ছে আমাদের শরীরকে যে বিভিন্ন জায়গা যে ক্ষয়ে যাওয়া অংশ এই সব পূরণ করা, ঠিক আছে, এবং বৃদ্ধিতে সহায়তা করা। বিশেষ করে মস্তিষ্কের গঠনের তো প্রোটিনের মানে ভীষণ ভূমিকা। তারপর দেখো তাহলে প্রোটিন, প্রোটিন তো পাওয়া যায় কিসে? মাছ, মাংস, দুধ, ডিম প্রোটিন থাকে। মানুষের মুখবিহরের লালা গ্রন্থির সংখ্যা কটি? দেখো এখানে কি অপশন হবে কি? 6টি। যদি বলতো 3 জোড়া, তাহলে যদি অপশন জোড়া থাকতো তাহলে 3 জোড়া হতো। বুঝা গেল? কানের এইখানে থাকে, এই পাশে একটা, তো বললাম। আচ্ছা এখানে আমি ভুল করে ফেলেছি। আমি ওই 3টি লক্ষ্য, দেখো আমি আমারই ভুল হয়েছে, তাহলে তোমাদেরও এরকম ভুল হতে পারে। তুমি দেখে প্রথমেই 3 দেখে দাগ দিয়ে দিয়েছি। এর জন্য কোয়েশ্চেনটা ভালো করে দেখতে হবে, বুঝতে হবে। 3 জোড়া মানে 6টি, তাহলে এটা অ্যান্সার ভুল আছে। আচ্ছা, পরভোজী পুষ্টি সম্পূর্ণকারী সপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে, পরভোজী পুষ্টি সম্পূর্ণ করে সপুষ্পক উদ্ভিদ কি হবে? এখানে সবগুলোই হবে, ঠিক আছে। এটা রাস্ট্রেশিয়া, রাফলেশিয়া, স্বর্ণলতা, লোরান্থাস, ঠিক আছে। এটা ফটো দেওয়া হয়নি ওর সঙ্গে, এই জন্য, ঠিক আছে। মানবদেহের শক্তির দৈনন্দিন চাহিদার কত শতাংশ শর্করা থেকে উৎপন্ন হয়? মানে শর্করা থেকে আমাদের দৈনন্দিন কাজকর্ম চালার জন্য কত পার্সেন্ট শক্তি পাচ্ছি? এটা হচ্ছে সব থেকে বেশি পাই, একটু আগেই তো বললাম শর্করা থেকে বেশি, 55 থেকে 60%। তারপরে দেখো শক্তি উৎপাদনকারী খাদ্য সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? যে খাদ্য আমাদের শক্তি দেয় তাদেরকে 3 ভাগে ভাগ, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। আর কেউ কিন্তু শক্তি দেয় না। তুমি জল যতই খাও তুমি এনার্জি পাবে না, কিন্তু পুষ্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জল। তুমি ভিটামিন খাও না কেন, তোমার এনার্জি পাবে না, শক্তি দেবে না, কিন্তু তার অন্য অন্য কাজ আছে। তাহলে 3 প্রকার। আমাদের দেহের শক্তির দৈনন্দিন চাহিদার যত শতাংশ প্রোটিন থেকে উৎপন্ন হয় তা হলো, প্রোটিন থেকে সব থেকে কম 10 থেকে 15%। নেক্সট দেখো, আমাদের দেহে শক্তির দৈনন্দিন চাহিদার স্নেহ পদার্থ বা হ্যাঁ কত থেকে হবে? কত হবে? 25 থেকে 30%। তো তারপরে দেখো মানব দেহে অপাচ্য কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেট বা শর্করা আমাদের দেহে মানে মানে ওটা হচ্ছে হজম হয় না। কোনটা বলতো? সেলুলোজ। সেলুলোজ হজম হয় না, ঠিক আছে। সেলুলোজ হচ্ছে আহ, ওই কার্পাসের তুলো, মানে সেলুলোজ দিয়ে মেনলি সুতো তৈরি হয়। যেমন হচ্ছে কলার যে ভিতরের অংশ থোর, জানো তো, থোরকে ভাঙবে বা কাটবে দেখবে আঁচের মতো বের হয়, ওটাকে বলে সেলুলোজ। ওটা যদি আমার মানে খাই কি, ওটা হজম হবে না, ওটা অপাচ্য ভাবে বেরিয়ে যাবে। শুধু তাই নয়, দেখবে হচ্ছে হাতিতে প্রচুর কলা গাছ খায় তো, দেখবে যেমন খায় তেমনই হচ্ছে বেরিয়ে যায়, ঠিক আছে, মানে ওই সেলুলোজ পরিপাক হয় না। আচ্ছা, নিচের যেটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয় সেটি হলো, বলো? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড মানে কি নামে পরিচিত বলো? ভিটামিন সি। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কিসে পাওয়া যায়? বিভিন্ন টক জাতীয় ফলে, ঠিক আছে, পেয়ারাতে, বিভিন্ন টক, পেয়ারা থেকে শুরু করে হ্যাঁ। আর ভিটামিন সি হচ্ছে এমন একটা খাদ্য উপাদান যেটা, যে খাবারে হচ্ছে ভিটামিন সি থাকে সেটাকে যদি সেই সব শাকসবজি বেশি যদি কুচানো হয় ভিটামিন সি নষ্ট হয়ে যায়, ঠিক আছে, বুঝলেন?
আর ভিটামিন সি হচ্ছে কিসের দ্রবণীয়? একটু আমি তো অন্য কিছু আলোচনা করিনি, মানে বিস্তারিত বলিনি। ভিটামিন সি বলো জলের দ্রবণীয় না স্নেহ পদার্থ বা বলো জলের দ্রবণীয়। বিসিপি মনে রাখবে, বি সি পি, বিপিন চন্দ্র পাল জলে ডুবে মারা গেল, এটা মনে রেখো। তাহলে এরা হচ্ছে এই তিনটে ভিটামিন জলে দ্রবণীয়, তাহলে বাদ বাকি ভিটামিন জলে দ্রবণীয় নয়, স্নেহ পদার্থের দ্রবণীয়। হ্যাঁ ফার্স্ট করবো। নেক্সট দেখো, আচ্ছা তোমার দেহের কোন পাচক রসটিতে নীল লিটমাস কাগজ ডোবালে কাগজটি লাল হয়ে যায়? বলো অপশন বলো কোনটা হবে। নীল লিটমাস, ঠিক আছে, ব্লু লিটমাস পেপার যদি ডুবিয়ে দাও পাকস্থলীয় রসে, পাকস্থলীয় রস মানে কি? এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক জুস। পাকস্থলী থেকে মেনলি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl নিঃসৃত হয়। এর পিএইচ ভ্যালু কত বলো? পিএইচ এইভাবে লেখে, পিএইচ ভ্যালু লেস দেন 7, 7 থেকে কম হলে পিএইচ ভ্যালু সেটা অ্যাসিড, আর 7 বেশি হলে সেটা ক্ষারীয়। মানে HCl এর পিএইচ গুলো হচ্ছে তোমার ওই 3 পয়েন্ট এইরকম সামথিং, মানে আমাদের গ্যাস্ট্রিক জুসের পিএইচ ভ্যালু। আর এটাকেই বলা হয় যখন বাথরুমে ইউজ করো এটাকে বলে মিউরিয়েটিক অ্যাসিড। ঠিক আছে, দেখবো আমরা বলছে বোতল ধরে কিনে নিয়ে আসি না বাথরুমে পরিষ্কার করার জন্য, হারপিক ছাড়াও এগুলো ইউজ করি। নেক্সট দেখো, তাহলে পাকস্থলীয় রস। আচ্ছা ট্রিপসিন যে জাতীয় উৎসেচক তা হলো ট্রিপসিন কি ধরনের উৎসেচক? প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক, অ্যামিওলাইটিক, হাইড্রোলাইটিক। ট্রিপসিন হচ্ছে প্রোটিওলাইটিক, দেখি প্রোটিওলাইটিক মানে যে উৎসেচক হচ্ছে প্রোটিন বিপাকের বা প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে তাকে প্রোটিওলাইটিক বলা হয়। ট্রিপসিন, ঠিক আছে, প্রোটিওলাইটিক উৎসেচক। আবার ওই নিউট্রিশনের একটা মানে পৌষ্টিকতন্ত্র একটা করা ছিল, ভিডিও করা ছিল, ওখানে এই রিলেটেড সব আলোচনা করা আছে। বলো বেপসিন, ইরিপসিন, ট্রিপসিন। এসব প্রশ্ন তো হচ্ছে আলাদা, সেটা আমার মনে পড়ে সে আমার সেই ক্লাসটা করেছিলে পৌষ্টিকতন্ত্র, ওখানে একদম ডিটেলস আলোচনা করা আছে। আমি পরে আবার আমার ফোনে ভিডিও বানানো আছে, দেখে নিও ওটা, পরে আবার করবো, কপি করবো ঠিক নেই। আচ্ছা হস্টোরিয়া কি? হস্টোরিয়া হচ্ছে চোষক মূল বলা হয়, মানে উদ্ভিদের হিস্টোরিয়া না হস্টোরিয়াই এরকমই উচ্চারণ। সে গোলটা কোথায় গেল? ব্ল্যাক থাকলে গোলটা খুঁজে পড়ে, কাছাকাছির থেকে অত বোঝা যায় না বুঝলে, মানে তুমি দূর থেকে পুরো একরকম দেখবে আর আমি একদম কাছে আছি দেখো। এই ধরো যে কোনো উদ্ভিদের হচ্ছে যে মানে মূল রং গুলো এরকম গুটির মতো দানা মতো থাকে, এরা কি করে জল এবং খনিজ লবণ এসব শোষণ করে, এইটাকে বলে চোষক মূল। অস্ট্রেলিয়া। নেক্সট দেখো, আচ্ছা একটি মৃতজীবী উদাহরণ হলো, এর মধ্যে কোনটা মৃতজীবী বলো? না, লাইকেন হচ্ছে মৃতজীবী, মৃতজীবী, ঠিক আছে। তাহলে এখানে ইস্ট, তুমি একখানা রুটি হচ্ছে থালায় যদি রেখে দাও 3-4 দিন পরে এরকম দেখবে, ঠিক আছে, দেখবে মানে ইয়ার মতো জমে গেছে, কি বলবো, ওই 8টার গুঁড়োর মতো। নেক্সট দেখো,
ইস্ট হচ্ছে কি কাজে ব্যবহৃত হয়? ইস্টের প্রচুর কাজ আছে। মদ তৈরিতে ইস্ট ব্যবহার করা হয়, তারপরে বেকারি শিল্পে ইস্ট ব্যবহার করা হয়। বাজার থেকে ইস্ট কিনে ওই বেকারি শিল্প মানে রুটি টুটি পাউরুটি সব কেক সব বোঝায়। তারপরে দেখো স্বর্ণলতা কি ধরনের উদ্ভিদ? আমরা প্রথমেই আলোচনা করেছি। দেখো অপশন পরজীবী, পরভোজী নয়, পরজীবী। পরভোজী তো আমরা, আর স্বভোজী হচ্ছে উদ্ভিদ। নেক্সট দেখো কৃমি এক ধরনের কি ধরনের পরজীবী? এটা হচ্ছে অন্তঃপরজীবী। এই ফিতা কৃমি খুব ডেঞ্জারাস, কিন্তু গোল কৃমির থেকে ফিতা কৃমি ভীষণ ভীষণ ডেঞ্জারাস। দেখতে পাচ্ছ, দেখেই রাগ ইঙ্গিন করছে। আমাদের ক্ষুদ্রান্ত মানে হচ্ছে যে স্মল ইন্টেস্টাইন আছে না, এরকম এখানে ঘি যদি জন্মায় না, এরা কি করে, এর হচ্ছে জোকের মতো এরা হচ্ছে ক্ষুদ্রান্তের গায়ে মানে শোষক মূল লাগিয়ে দেয়, ওখান থেকে হচ্ছে পুষ্টি রস শোষণ করে। এরকম যদি অনেক হয়ে যায় কিংবা যদি লম্বায় বেশি হয়ে যায়, পুরো হচ্ছে এই সিস্টেমটাকেই বন্ধ করে দেয়। তো এখানে জমা হয়ে গেল, তারপরে তো আর হচ্ছে আমাদের খাদ্যনালীর মধ্যে যে খাবারগুলো সেটা তো ট্রান্সফার হতে পারছে না, তাহলে অনেক রকম পেটের সমস্যা হয়। এবং এখান থেকে হচ্ছে ক্ষুদ্রান্তে ক্যান্সারও হয় পিতাকৃমির জন্য। তাহলে এটা হচ্ছে অন্তঃপরজীবী। ঘনপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে কে? অ্যামিবা, ঠিক আছে। এবং ঘনপদ ইংরেজিতে বলে সিউডোপোডিয়া। ধরো কোনো একটা খাদ্যের টুকরো পেলো, ও কি এগুলো হচ্ছে ইউনিসেলার মানে এককোষী। এবার কি হবে, এখান থেকে হচ্ছে এই পাটা বেড়ে গেল, এখান থেকে এটা বেড়ে গেল, খাবারটা ঢুকে গেল, ঠিক আছে। এই ধরনের খাদ্য গ্রহণকে কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস। অ্যামিবা যে পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে খাবার খায় তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিসের সাহায্য কে করেছে? অ্যামিবার ফৌনোপদ, ইংরেজিতে বলে সিউডোপোডিয়া। শুধু অ্যামিবা নয়, আমাদের দেহে যে শ্বেতকণিকা আছে সেগুলো তো রোগ জীবাণু ধ্বংস খেয়ে ফেলে। শ্বেতকণিকার মধ্যে মনোসাইট মৃত রোগ জীবাণুকে ধ্বংস করে। সে যে পদ্ধতিতে ধ্বংস করে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস বলা হয়। নেক্সট দেখো, আচ্ছা অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় কাদের? অ্যামিবাতে। দেখো পরিপাক যখন কোষের মধ্যে হয় তাকে অন্তঃকোষীয়, আর পরিপাক যখন কোষের বাইরে হয় বহিঃকোষীয়। যেমন আমাদের যে পরিপাক এটা কোষের বাহিরে হচ্ছে, মানে ক্ষুদ্রান্তের মধ্যে, ওটা কোনো কোষ নয়। আর যখন হচ্ছে ওই খাদ্য রসটা রক্তের মাধ্যমে কোষে পৌঁছে দিচ্ছে, সেটা মানে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করছে। আর টোটালি এরা তো আর বড় খাবার খাবে না, যে খাবারটা খাচ্ছে ওই কোষের মধ্যে খাচ্ছে, মানে কোষের মধ্যে একটা কোষের মধ্যেই হয়, সেই ধরনের হচ্ছে পরিপাককে বলে অন্তঃকোষীয়। বোঝা গেল কি? আচ্ছা কোন গ্রন্থিটি নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? অর্থাৎ ডাইজেশনের জন্য, আমি ডাইজেশন সিস্টেম বলে একটা আলাদা ক্লাস করেছিলাম, ঠিক আছে। ডাইজেশনের জন্য ক্ষুদ্রান্ত থেকে কোন রকম উৎসেচক মানে এনজাইম নিঃসৃত হয় না। যকৃৎ থেকে কি নিঃসৃত হয়? বললাম পিত্তরস, অনলি পিত্তরস নিঃসৃত হয়, ঠিক আছে। অগ্নাশয় থেকে, ঠিক আছে, 3 রকম লাইপেস, অ্যামাইলেস, ট্রিপসিন নিঃসৃত হয়, ঠিক আছে। তাহলে যকৃৎ থেকে শুধুমাত্র ওই খাবারটা আম্লিক হয়ে গিয়েছিল, সেটাকে নিউট্রাল করার জন্য পিত্তরস করিতে হয়। বুঝা গেল? এইটুকুই। নেক্সট দেখো, একটি আংশিক পরজীবী উদ্ভিদ হলো, ঠিক আছে, এটাকে মনোট্রোপা বলে, এটা হচ্ছে আংশিক পরজীবী উদ্ভিদ। হ্যাঁ না না, ও সরি, আংশিক মৃতজীবী উদ্ভিদ, সরি, ঠিক আছে। এটা হচ্ছে মনোট্রোপা। এই গাছটা এরকম হয়, গাছ তো নয়, বৃক্ষ নয়, এই ধরনের উদ্ভিদ, ঠিক আছে। বুঝতে পারছো? আংশিক মানে হচ্ছে খানিকটা হচ্ছে আহ কি বললো, মানে পুরোপুরি পরজীবী নয়, মৃতজীবী নয়। মৃত জীবজন্তু থেকে পুষ্টিরস শোষণ করে না।
তারপরে দেখো পিত্ত নিঃসৃত হয় কোথা থেকে? পিত্ত নিঃসৃত হয় যকৃৎ থেকে, পিত্তথলিতে জমা হয়, তারপরে ওখান থেকে স্খলিত হয়। কিন্তু এখানে অপশন দেখো পিত্তথলি বা গল ব্লাডার নেই, সুতরাং যকৃৎ থেকেই হবে। আর নিঃসৃত যদি গল ব্লাডার থাকতো তাহলে কিন্তু যকৃৎ এর থেকে হতো, মানে ইয়া গল ব্লাডার বা পিত্তথলি থেকে। নেক্সট দেখো পুষ্টি যে ধরনের বিপাক, তাহলে কি ধরনের বিপাক? পুষ্টি উপচিতি বিপাক হচ্ছে দুই রকম, একটা হচ্ছে উপচিতি বিপাক, একটা হচ্ছে অপচিতি বিপাক। যে বিপাকের ফলে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিপাক বলে। পুষ্টির মাধ্যমে কি আমরা বড় হচ্ছি ধীরে ধীরে, তাকে উপচিতি বিপাক বলে। আর যে বিপাকের মাধ্যমে শুষ্ক ওজন কমে যায় তাকে বলা হয় অপচিতি বিপাক। যেমন হচ্ছে শ্বসন হচ্ছে অপচিতি বিপাক। তারপর দেখো একটি বহি পরজীবী প্রাণী হলো, পরজীবী উকুন, দেখতে পাচ্ছ? উকুন সাধারণত পুরুষের মানে মাথায় কম হয়, মেয়েদের মাথায় উকুন বেশি হয়, জানি না কেন। হ্যাঁ, কারণ নয়, খুব একটা কোনো কারণ অবশ্যই আছে। চুল বড়, আচ্ছা যাকে পুরুষের মাথার টেম্পারেচার অনেক বেশি হয় মনে হয়, টিকতে পারে না। আচ্ছা নিম্নলিখিত সে কোনটি দেহকে শক্তি যোগান দেয়? তাহলে এর মধ্যে কোনটা হচ্ছে শক্তি দেয়? দেখো এই কোশ্চেন বোঝা যাচ্ছে না, কঠিন লাগছে কি বলো? কার্বোহাইড্রেট, কারণ ভিটামিন থেকে শক্তি পাই না, জল থেকে তো মোটেই পাই না, খনিজ লবণ থেকে পাই না, কার্বোহাইড্রেট। আম্লিক মাধ্যমে সক্রিয় উৎসেচকটি হলো কি? আম্লিক মাধ্যমে সক্রিয় উৎসেচক হচ্ছে পেপসিন, পেপসিন। নেক্সট দেখো মানবদেহে পৌষ্টিক তন্ত্রের নিচের অংশগুলির মধ্যে কোন অংশে প্রধানত পাচিত খাদ্যবস্তু শোষিত হয়? আমরা যে খাবারটা খেলাম সেটা পাচিত মানে হজম হয়ে গেল এবং শোষণ হলো সরল খাদ্য কোথায়? ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইন দু রকম, একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, ওটা শেষে থাকে, আর যেটা হচ্ছে মানে সব থেকে বেশি লম্বা হয়, প্রায় 22 মিটারের মতো, 22 মিটার, 22 মিটার না 22 ফুট, ও এরকম লম্বা হয়, সেটাকে সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো গরুর দুধের যে খাদ্য উপাদানের অভাব থাকে, গরুর দুধে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, গরুর দুধে আয়রন এবং ভিটামিন সি পাওয়া যায় না, আয়রন এবং ভিটামিন সি পাওয়া যায় না গরুর দুধে, বাকি সবই পাওয়া যায়। তারপরে দেখো মানব দেহের যকৃতে শর্করা যে রূপে সঞ্চিত থাকে, তাহলে যকৃতে শর্করা বা হচ্ছে ওই কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে, তাকে বলা হয় গ্লাইকোজেন, গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। নেক্সট দেখো একটি প্রাণীজ পলিস্যাকারাইড হলো, প্রাণীজ পলিস্যাকারাইড কি? গ্লাইকোজেন, ঠিক আছে। আচ্ছা পরে কোশ্চেন, লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসেচক থাকে সেই উৎসেচকের নাম লাইসোজোম, ঠিক আছে, লালারসে মুখে থাকে। আচ্ছা স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ, স্বভোজী এবং পরভোজী না, এখানে হচ্ছে কলসপত্রী, আমি তো প্রথমেই বললাম কলসপত্রী, বললাম পোকামাকড় যদি পায় খাবে, আর যদি না পায় ওর পাতার সাহায্যে সালোক সংশ্লেষ করবে। তাহলে স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টি দুটোই সম্পন্ন করছে। তারপরে দেখো স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী প্রাণীটি হলো, আগেরটা বললাম উদ্ভিদ, এবার হচ্ছে প্রাণী, বলো। এটা হচ্ছে ইউগ্লিনা, ইউগ্লিনা হচ্ছে এককোষী প্রাণী, এইরকম প্রাণীটা হয়, এখানে দু প্রকার পুষ্টি সম্পন্ন হয়। ইউগ্লিনা একমাত্র প্রাণী যে সালোক সংশ্লেষ করতে পারে, পরীক্ষা আসে কিন্তু, তাহলে ইউগ্লিনা। আচ্ছা মানব পৌষ্টিক নালীর যে অংশে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের উৎসেচক থাকে না সেটি হলো
শর্করা জাতীয় পরিপাকের উৎসেচক থাকে না, একটু আগে আলোচনা করা হয়েছে কিন্তু ওখানে তো থাকেই। পাকস্থলিতে বললাম কি কি খাদ্য পরিপাক হয় প্রোটিন আর ফ্যাট হয়, তাহলে শর্করা হয় না, তাহলে পাকস্থলী হবে। বুঝা গেল কি? আচ্ছা, মানবদেহের পৌষ্টিক নালীতে খাদ্য পরিপাকের জন্য উৎসেচক ছাড়া আর যেটি প্রয়োজন সেটি কি প্রয়োজন বলো? পৌষ্টিক নালীতে খাদ্য পরিপাকের জন্য উৎসেচক ছাড়া, যদি তুমি জল না খাও, ভালো করে হচ্ছে যত পারো গাদিয়ে খাসির মাংস খেয়ে নাও, তারপরে বুঝবে যদি ওখানে হচ্ছে জল না পায় কি হবে। গ্যাস তো হবে, পুরো ব্লাস্ট হয়ে যাবে। জল হচ্ছে প্রয়োজন, কিন্তু আমরা খাবার খাওয়ার সময় জল আমরা হচ্ছে সঠিক পদ্ধতিতে খাই না। আমরা কিন্তু ঠিক আছে, জল খাওয়ার একটা নিয়ম আছে, কিন্তু আমরা সাধারণত পালন করি না, কেউই পালন করে না। খাওয়ার খেতে খেতে ভাত খেতে খেতে জল খাওয়া ঠিক নয়। খাওয়ার হচ্ছে 15 মিনিট বা 20 মিনিট পরে তোমার যতটা পরিমাণ জল খেয়ে নাও সেটা কিন্তু সব থেকে ভালো, ঠিক আছে, ও মানে হজমের ক্ষেত্রে। নেক্সট দেখো, নিচের যে উৎসেচকটি প্রোটিন পরিপাকে সাহায্য করে সেটি হলো, প্রোটিন পরিপাকে সাহায্য করে ট্রিপসিন। ওই ডাইজেস্টিভ সিস্টেম ক্লাসটা আরেকবার হচ্ছে তুমি যদি বাড়িতে দেখে নাও, না আরেকবার আমি করিয়ে দেবো, ওখানে থাকলে কোনটা কোথা থেকে নিঃসৃত হয় সেটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে তো বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন এসছে, সেগুলো আলোচনা করতে। শ্বেত চন্দন একটি কি ধরনের উদ্ভিদ? শ্বেত চন্দন বা এটা হোয়াইট স্যান্ডালউড বলা হয়, এটা কি ধরনের উদ্ভিদ? আংশিক পরজীবী, মিথজীবী, পূর্ণ পরজীবী, পূর্ণ পরজীবী, পূর্ণ পরভোজী হবে, তাই এটা হচ্ছে আংশিক পরজীবী, ঠিক আছে। শ্বেত চন্দন অনেকটা লাইকেনের মতো, অন্য গাছের সঙ্গে উভয় একে অপরের দ্বারা উপকৃত হয়। তারপরে দেখো, নিচের উদ্ভিদগুলির মধ্যে যেটি সবুজী নয় সেটি হলো, এখানে কোনটা সবুজী নয়? রাফলেশিয়া, সেটা সবুজী নয়, মানে ফার্ন, শৈবাল, ধান এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এরা সবুজী। নেক্সট দেখো, মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ হলো, সপুষ্পক মানে যাদের ফুল তৈরি হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলা হয়, মনোট্রোপা। এর থেকে বেশি কি এক একটা কোশ্চেন নিয়ে আরো ডিসকাস করবো, না এইভাবেই ঠিক আছে? তাহলে বেশি কোশ্চেন আলোচনা করা যাবে। আচ্ছা, মটর গাছের মূলের অর্বুদে বসবাস করে যে ব্যাকটেরিয়া তার নাম কি? মটর গাছের এই মূলে এই ধরো এখানে এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, যে ব্যাকটেরিয়া কি করে, বায়ু থেকে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন মাটির সঙ্গে মিশিয়ে দেয়, মানে মাটির উর্বরতা বৃদ্ধি করে। মটর গাছের ব্যাকটেরিয়ার নাম কি? আসে কিন্তু পরীক্ষায়, রাইজোবিয়াম, ঠিক আছে, রাইজোবিয়াম। তারপরে হচ্ছে তোমার ক্লস্ট্রিডিয়াম, অ্যাজেটোব্যাক্টর। এই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে বায়ুতে যে নাইট্রোজেন আছে সেটা মাটির সঙ্গে মেশাতে সাহায্য করে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। আচ্ছা, শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদটি হলো কি? লাইকেন, মানে লাইকেন এরকম শৈবাল এবং ছত্রাক মিলে তৈরি হয় গাছের। তারপরে দেখো, সবুজী পুষ্টির দ্বিতীয় পর্যায়কে বলা হয়, সবুজী পুষ্টি দেখো আমাদের পুষ্টি পর্যায়, পরবুজী পুষ্টি তো 5টা পর্যায়, খাদ্য গ্রহণ, ঠিক আছে, খাদ্য পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ এইসব আছে। এটা প্রাণীদের ক্ষেত্রে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে মাত্র 2টো, একটা হচ্ছে সংশ্লেষ, খাদ্য গ্রহণ, আর হচ্ছে মানে সংশ্লেষ মানে খাদ্য গ্রহণ, আর আত্তীকরণ মানে হচ্ছে 2টো পর্যায়, একটা হচ্ছে গ্রহণ এবং আত্তীকরণ। তাহলে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আত্তীকরণ। আত্তীকরণে ইংরেজি বলে অ্যাসিমিলেশন। আমাদের ক্ষেত্রে অ্যাসিমিলেশন কখন হয়? যে খাবারটা পরিপাক হয়ে যাওয়ার পরে ওই বিলাই দিয়ে
খাদ্যরস শোষণ হয়ে গেল, হয়ে যাওয়ার পর রক্তের সঙ্গে মিশে যাওয়া, এটাকেই বলে অ্যাসিমিলেশন, মাতৃকরণ। উদ্ভিদের ক্ষেত্রে দুটো পর্যায়, একটা হচ্ছে খাদ্য গ্রহণ আর একটা হচ্ছে আত্তীকরণ। খাদ্য গ্রহণকে বলা হয় সংশ্লেষণ। আচ্ছা, সবুজ উদ্ভিদের পুষ্টির প্রথম ধাপটি সংশ্লেষণ। এটাই মনে হয় শেষ। আচ্ছা, না আরো আছে। আচ্ছা, নিচের যে উদ্ভিদটি পরাশ্রয়ী প্রকৃতির সেটি হলো রাসনা, পরাশ্রয়ী প্রকৃতি। ঠিক আছে। আচ্ছা, নিচের যে উদ্ভিদটি পতঙ্গভুক নয়, অপশন দেখো। কলসপত্রী পতঙ্গভুক, সরষা শিশির পাতা জাতীয় পতঙ্গভুক প্রথমে আলোচনা করেছিলাম, তাহলে কচুরিপানা পতঙ্গভুক নয়। আচ্ছা, যে ধরনের পুষ্টিতে সহবক্তা ও ব্যতিহারী পুষ্টি লক্ষ্য করা যায় তারা হলো, আচ্ছা এটা মিথজীব পুষ্টি হবে। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্তই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আচ্ছা, আর রেকর্ডিং আছে, দেখে নিও এবং পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে।